আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার উপরে। তো সরল রেখার উপরে আমি অনেকগুলো ক্লাস বেশ অনেকদিন আগে নিয়েছি। তো আজকে আমি 3F অনুশীলনীর উপরে আলোচনা করব। তো আজকে 3F এর অঙ্ক করার জন্য যে সমস্ত সূত্রাবলী প্রয়োজন হবে তার থেকে কিছু আলোচনা করছি। তো দুটি অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে আমরা করতে পারি সেটি প্রথম আলোচনা করব। তো লক্ষ্য করো, এটি হলো এক্স অক্ষ, এটি হলো ওয়াই অক্ষ। একটি সরল রেখা AB যা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করেছে, আরেকটি সরল রেখা AC যা এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করেছে। এখন এই দুটো রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি হচ্ছে আমাদের এখনকার আলোচ্য বিষয়। তো আমরা মনে করলাম যে AB ও AC রেখার সমীকরণ যথাক্রমে কি, y = m1x + c1 = 0। অর্থাৎ এই AB রেখার সমীকরণ হচ্ছে y = m1x + c1, আর AC রেখার সমীকরণ হলো y = m2x + c2। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোন সরল রেখার ঢাল, ঢাল মানে কি, x অক্ষের সাথে কোন সরল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি ওই সরল রেখার ঢাল। এটি যদি থিটা কোণ হয় তাহলে এই সরল রেখার ঢালকে m দ্বারা ইন্ডিকেট করা হয়। m = তখন আমরা লিখি tan থিটা। আর এখানে এই m1 হচ্ছে এই প্রথম রেখাটার ঢাল আর m2 হচ্ছে দ্বিতীয় রেখাটার ঢাল। তো এই ঢালাকৃতি সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কোণের মান নির্ণয় করব, এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা ধরলাম যে AB ও AC এক্স অক্ষের সাথে θ1 এবং θ2 কোণ উৎপন্ন করেছে, কাজেই θ1 = m1। এটা আমাদের ভুল হয়ে গেছে, এই কথাটা এরকম না, এটি হবে m1 = tan θ1 আর m2 হবে tan θ2। তোমরা এখানে কারেকশন করে নিও। তাহলে আমরা কি পাই, এটা না লিখলে হয়ে যায় যে m1 = tan θ1 এবং m2 = tan θ2। লক্ষ্য করো যে এই AB এবং AC এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা পাচ্ছি কি, যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। কাজে আমরা লিখতে পারবো θ1 = θ + θ2, অতএব θ = θ1 - θ2। এখন যদি আমরা উভয় পক্ষে tan ব্যবহার করি তাহলে কি হবে, tan θ = tan θ1 - θ2। তো আমরা tan a - b এর সূত্র জানি। কি সূত্র, tan a - tan b / 1 + tan b। তো সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটি যে tan θ1 - tan θ2 / 1 + tan θ1 tan θ2। এখন এই tan θ1 আর tan θ2 এর মান বসালে কি আসে আমাদের, m1 - m2 / 1 + m1 m2। অর্থাৎ দুটো সরল রেখা m1 y = m1x + c1 এবং m2 y = m2x + c2
এইরকম যদি দুটো সরল রেখা হয় তাহলে এই দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা পাবো কি tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আর এই সূত্রের সাহায্যেই আমরা এই ঢালাকৃতি দুটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তাদের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে পারি। এখন যদি এই θ1 লেস দ্যান θ2 হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এই যে এখানে লক্ষ্য করো θ ইকুয়াল কি হবে θ2 মাইনাস θ1। এবারে যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে হবে মাইনাস θ1 মাইনাস θ2। যে উভয় পক্ষে tan ব্যবহার করি tan θ ইকুয়াল টু tan মাইনাস θ1 মাইনাস θ2। এখন tan মাইনাস θ সমান কত? মাইনাস tan θ, এটা লিখলাম। এরপর আমরা এই tan a মাইনাস b সূত্র করি, সূত্র করলে মাইনাস tan θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই 1 প্লাস θ1 ইনটু θ2। tan θ1 এর মান হচ্ছে m1 আর tan θ2 এর মান হচ্ছে m2, এখানে আমরা বসালাম। তাহলে আমরা দেখলাম যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে কি, যে মাইনাস tan θ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আবার পক্ষান্তরে যদি θ1 ইজ লেস দ্যান θ2 হয় তাহলে আমরা পাবো মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। সুতরাং আমরা tan θ ইকুয়াল টু কি পাই? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আর এই সূত্রের মাধ্যমে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে পারি। এখন যদি সরলরেখার সমীকরণ এরকম হয় যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তখন আমরা এদের অন্তর্গত কোণের মান কিভাবে নির্ণয় করতে পারি সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো আমরা 1 নং সমীকরণ থেকে কি পাই? যে b1y ইকুয়াল টু মাইনাস a1x মাইনাস c1। এখান থেকে উভয় পক্ষকে b1 দ্বারা ভাগ করলে y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1x মাইনাস c1 বাই a1। তো এই সমীকরণকে যদি y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে আমরা তুলনা করি তাহলে এই রেখাটির ঢাল কে যদি আমরা m1 দ্বারা ইন্ডিকেট করি তাহলে m1 ইকুয়াল টু কত হবে? মাইনাস 1 বাই মাইনাস a1 বাই b1। আবার 2 নম্বর সমীকরণ থেকে পাবো একই কায়দায় আমরা লিখলাম, লেখার পর এখান থেকে m2 ইকুয়াল টু পাবো মাইনাস a2 বাই b2। এখন আমরা তো ঢাল আকারের যে দুটো সমীকরণ দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা একটু আগে দেখালাম। তো আমরা সেই সূত্রটা লিখি, tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন এখানে আমরা m1 এবং m2 এর মান বসালে প্লাস মাইনাস m1 এর মান ছিল কত আমাদের? মাইনাস a1 বাই b1 লিখলাম, মাইনাস m2 এর মান কত? মাইনাস a2 বাই b2। আর নিচে বসালাম, বসে এটি সরল করি, সরল করলে এই মাইনাস প্লাস হবে আর এটি যা ছিল তাই। এখন এইটা হর লবে আমরা কি করি? লসাগু করি। লসাগু করলে এটা এর সাথে a1 এর সাথে b2 আর a2 এর সাথে b1 আসলো, নিচে লসাগু। ঠিক এটিও লসাগু করলাম। লসাগুর পরে আমাদের এই লসাগু ক্যান্সেল যাবে, লসাগু ক্যান্সেল দিলাম। তাহলে থাকলো কি আমাদের? থাকলো হচ্ছে এটি আসলো। এখন এটা মাইনাস, এই মাইনাসটা কমন নিলাম, কমন নিয়ে আমরা এই প্লাস মাইনাস যেহেতু আসে তাদের একবারে প্লাস মাইনাসই লিখলাম, a1 b2 মাইনাস a2 b1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। অর্থাৎ যদি সমীকরণের আকৃতি এরকম হয়, অর্থাৎ দুটো সরলরেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0
এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তাহলে এই দুটা রেখার অন্তর্বর্তী বা অন্তর্ভুক্ত কোণের মান হবে কত? প্লাস মাইনাস a1 b2 মাইনাস a2 b1 ডিভাইডেড বাই a1 a2 প্লাস b1 b2। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে যা শিখলাম তা হলো যে আচ্ছা, আমরা ব্যাকে না গিয়ে সামনের দিকে অগ্রসর হই। দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুটা সরল রেখা যদি এরকম হয় যে এ বি এবং এসি রেখার সমীকরণ যথাক্রমে কি হচ্ছে? y ইকুয়াল টু m1x প্লাস c1, আর আরেকটি সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু m2x প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটি ভুলের পুনরাবৃত্তি, এই কথাটুকু বাদ। তাহলে m1 ইকুয়াল টু কত হচ্ছে? tan থিটা 1, আর m2 ইকুয়াল টু হচ্ছে tan থিটা 2। এখন দুটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? x অক্ষের সাথে যে রেখা দুটা যে কোণ উৎপন্ন করবে তারা সমান হবে, অর্থাৎ থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হবে। আর থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হলে আমরা উভয় পক্ষে tan ব্যবহার করে লিখতে tan থিটা 1 ইকুয়াল টু tan থিটা 2 বা m1 ইকুয়াল টু m2। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারলাম যে y ইকুয়াল টু m1x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2, এই দুটো সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল m1 এবং m2 সমান হবে। আর সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি যে দুটা রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। অন্য কথায় যে দুটা রেখার ঢালদ্বয় পরস্পর সমান্তরাল হলে রেখা দুটি সমান্তরাল হয়। এখন দুটা রেখার সমীকরণ যদি এরকম হয় যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তখন আমাদের কি হবে? সমান্তরাল হওয়ার শর্ত কি? এই দুটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? তো এই 1 নাম্বার থেকে আমরা পেলাম আগের মতোই যে 1 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি b1y ইকুয়াল টু মাইনাস a1 x প্লাস c1, তাহলে y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 c2। তাহলে ঢাল m1 ইকুয়াল টু কত? মাইনাস a1 বাই a2। ঠিক 2 নম্বর সমীকরণ থেকে আমরা ঢাল বের করি একইভাবে ঢাল বের করি। কত হবে ঢাল? m2 ইকুয়াল টু a2 মাইনাস b2। এখন আমরা তো জানি যে দুটা ঢাল সমান, দুটা রেখা পরস্পর সমান্তরাল হলে কি হবে? ঢালদ্বয় সমান হবে, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হবে। এখন m1 এর মান হচ্ছে মাইনাস a1 বাই b1 আর m2 এর মান হচ্ছে মাইনাস a2 বাই b2। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে কি হয়? a1 বাই b1 ইকুয়াল টু a2 b2। অর্থাৎ এই দুটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো দিস a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, অর্থাৎ x এর সহগ বাই x এর সহগ ইকুয়াল টু y এর সহগ বাই y এর সহগ হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। এরপরে দুটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, সেটি আমরা এখন আলোচনা করব। তো দুটা রেখা পরস্পর লম্ব, তো এই যে এ বি রেখা আর এসি রেখা, এই দুটা রেখা পরস্পর লম্ব মানে এদের অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি। তো আমরা ধরে নিলাম যে এ বি রেখা এক্স অক্ষের সাথে থিটা 1 আর এসি রেখা এক্স অক্ষের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করেছে এবং এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো এই দুটা রেখার সমীকরণ যদি কি হয়? এ বি রেখার সমীকরণ y ইকুয়াল টু m1x প্লাস c1 আর এসি রেখার সমীকরণ y ইকুয়াল টু m2x প্লাস c2 হয়, তাহলে আমাদের কি হবে? ঠিক m1 ইকুয়াল টু থিটা 1 হবে আর m2 ইকুয়াল টু থিটা 2 হবে।
এবং এবি এবং এসসি রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি যে এই θ1 ইকুয়াল টু কি হবে, θ2 প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা। এই থিটা না দিয়ে আমরা লিখি 90 ডিগ্রি। এসসি এবং এবি এবং এসি রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে θ1 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস θ2। তো আমরা যদি উভয় পক্ষে tan ব্যবহার করি তাহলে কি হবে, tan θ1 ইকুয়াল টু tan 90 ডিগ্রি প্লাস θ2। তো আমরা তো জানি যে tan বেজোড় হলে কি হবে, কট হয়ে যায়, বেজোড় সমকোণ হলে কট হয়ে যায়। আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, এই জন্য এটি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো যে tan θ1 ইকুয়াল টু মাইনাস cot θ2। এখন এটিকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই cot θ2। এখন আর গুণন করো, আর গুণন করলে কি হবে, tan θ1 ইন্টু tan θ2 ইকুয়াল টু মাইনাস 1। এখন tan θ1 সমান কত হচ্ছে, m1, আর tan θ2 সমান কত হচ্ছে, m2। আমরা তাই বসাবো যে m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা দেখলাম যে y ইকুয়াল টু m1x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2, এই দুটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে, m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1 হবে। অন্যভাবে বলতে পারি যে দুটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ঢালদ্বয়ের গুণনফল মাইনাস 1। আবার আমরা এটাও বলতে পারবো যে দুটা সরলরেখার ঢালদ্বয়ের গুণনফল মাইনাস 1 হলে তারা পরস্পর লম্ব হবে। আবার লক্ষ্য করো যে দুটা সরলরেখার সমীকরণ যদি এইভাবে থাকে, কি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তাহলে এই দুটা রেখা এই আকৃতির সমীকরণ কখন পরস্পর লম্ব হবে সেটি আমরা দেখেই আজকের ক্লাস শেষ করব। তো আমরা 1 নং থেকে পাবো কি, 1 নং থেকে পাই এইটা লক্ষ্য করো, 1 নং এর ঢাল কত হবে, y ইকুয়াল টু হবে মাইনাস b1 বাই a1। না, মাইনাস a1 বাই b1। তো মাইনাস a1 বাই b1 হচ্ছে m1। আর 2 নং রেখার আমি একটু দেখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো b1y ইকুয়াল টু মাইনাস a1x প্লাস মাইনাস c1। তাহলে b1 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, মাইনাস, এই যে মাইনাস a1 বাই b1। ঠিক 2 নম্বর রেখার ঢাল কত হবে, 2 নম্বর রেখার ঢাল m2 ইকুয়াল টু হবে মাইনাস a2 বাই b2। আমরা দেখলাম একটু আগে যে দুটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1। আমরা এই সূত্রটা লিখলাম। এখন m1 এর মান বসাও, m1 এর মান কত হবে, m1 এর মান হলো মাইনাস a1 বাই b1 ইন্টু m2 মান হচ্ছে মাইনাস a2 বাই b2 ইকুয়াল টু মাইনাস 1। এই মাইনাস 1 প্লাস, তাহলে আমাদের কি হলো, এই মাইনাস 1 প্লাস a1 a2, আর এটিকে আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, b1 b2। এখন বাম পক্ষে নিয়ে আসো, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটা রেখা পরস্পর লম্ব হলে আমরা লিখতে পারবো শর্ত হিসাবে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ।